কিছু ভার্ব নেই শুরুতেই, আমাদের পরিচিত কিছু ভার্ব। প্লে মানে খেলা করা, আমরা সেটাও লিখে রাখি, সহজ হবে। খেলা করা, শুধু খেলা কিন্তু বলা যাবে না, প্লে। আবার ধরো গো মানে যাওয়া, হ্যাঁ। আরও একটা আমরা নিই, হেল্প মানে সাহায্য করা, হেল্প মানে সাহায্য করা, ওকে। তো এই তিনটা নিলেই হবে। তো এখন এই তিনটা ভার্ব খেয়াল করো, চাইলে তুমি কিন্তু এই প্লেটাকে লিখতে পারবে প্লেয়িং, মানে পরিবর্তন করে তুমি প্লেয়িং লিখতে পারবে। তখন তার বাংলা কি হবে সেটা জানতে হবে কিন্তু, প্লেয়িং, হ্যাঁ। আমি জাস্ট একটা দেখাই, প্লেয়িং, তখন কিন্তু সেটার বাংলা হবে খেলা ধুলা, এরকম একটা বাংলা হওয়ার সম্ভাবনা আছে, খেলাধুলা। বা আমরা বলতে পারি খেলা বিষয়, এটার বাংলা কিন্তু এরকম হতে পারে, প্লেয়িং, হ্যাঁ। তো তার মানে প্লে এবং প্লেয়িং কিন্তু এক না। এবার আমি গোটা দিয়ে দেখাই। ধরো গো, এটা কিন্তু হতে পারে ওয়েন্ট, তখন তার বাংলা হবে কিন্তু অন্য রকমের। মনে করো একটা বাংলা হচ্ছে গিয়েছে, এরকম অর্থ চলে আসতে পারে, ওয়েন্ট মানে গিয়েছে। আবার হতে পারে গিয়েছিল, হ্যাঁ, গিয়েছিল, এরকম অর্থ হতে পারে, বাট যাওয়া কিন্তু হবে না। আরও বেশ কিছু রকম অর্থ হতে পারে। এবার হেল্প ধরো, তো হেল্পটাকে আমি যদি এইরকম লিখি, দেখো, টু হেল্প, টু হেল্প, তখন তার অর্থ কি হবে? তখন তার অর্থ হবে সাহায্য করতে, এরকম। কিংবা হতে পারে সাহায্য করা। তো তবে এখানে যে সাহায্য করা আমরা লিখলাম, এই যে সাহায্য করা আর এখানে সাহায্য করা মোটে কিন্তু এক নয়। দুটো একই রকম হলেও মানে আসলে কিন্তু বাক্যে একরকম হবে না। আমি দেখাই ব্যাপারগুলো কি দাঁড়ায়, কেন একরকম হবে না। মনে করো এইখানে যে হেল্পটা লিখেছি, এটা দিয়ে আমি একটা বাক্য লিখি। যেমন আমরা লিখলাম দে হেল্প মি, তারা আমাকে সাহায্য করে। দে হেল্প মি, এটার বাংলা হয়ে যাবে কিন্তু সাহায্য করে। দে মানে তারা, যখন তুমি বাংলা এভাবে লিখবে বাক্যে, দে মানে তারা, এটার মানে তখন হবে সাহায্য করে আমাকে। এটা বাংলা কিন্তু এরকম হবে, মানে তারা আমাকে সাহায্য করে। আচ্ছা, ভালো কথা। আর এই যে টু হেল্প, এটা কিন্তু সাহায্য করার মতো আসবে না। যেমন দেখো কীরকম হবে, দে লিখতে হবে এখানে আলাদা করে একটা ভার্ব, দে ওয়ান্ট, এটা ভার্ব বলে, দে ওয়ান্ট টু হেল্প মি, এরকম বাক্য তোমাকে লিখতে হবে। তাহলে টু হেল্প, এটার বাংলা কি হবে? তাহলে এই দে মানে তারা, খেয়াল করো, ওয়ান্ট মানে চাই, তারা চায়, টু হেল্প মানে সাহায্য করতে, তার মানে টু হেল্পের বাংলা দাঁড়াচ্ছে সাহায্য করতে, তারপরে তো মি মানে আমাকে। তো টু হেল্প মানে তাহলে কী দাঁড়ালো? সাহায্য করতে, দে ওয়ান্ট টু হেল্প। সেজন্যই বললাম যে এখানে কিন্তু এই অর্থটা আসবে না। এখন ধরো যদি কেউ বাক্যটা এরকম লেখে, টু হেল্প দ্য পোর, টু হেল্প দ্য পোর, এটার বাংলা কি? টু হেল্প দ্য পোর, গরিবদের সাহায্য করা, ইস, মনে করে লিখতেছ, ইস মানে নিডেড, মানে প্রয়োজন। তো এইটুকুর বাংলা দেখো,
টু হেল্প দ্য পোর, এটুকুর বাংলা কিন্তু হবে গরিবদের সাহায্য করা। তো আমি তোমাদেরকে যেটা আসলে এতক্ষণ বোঝাতে চাইলাম সেটা হলো এই যে ভার্ব, ভার্ব, এই যে ভার্ব, এই যে ভার্ব, এগুলো কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায় চেহারা বদলে যাওয়ার সাথে সাথে। যেমন প্লেয়িংয়ের অর্থ কেমন হতে পারে, হ্যাঁ, ওয়েন্ট হলে অর্থ কেমন হবে, টু হেল্প মানে কেমন হয়ে যাবে। তো এই জন্য অনেকেই এই যে ভার্বগুলো তোমরা দেখতেছো এটা ভালো করে বোঝার জন্য আরেকটু আমরা আগানোর চেষ্টা করি, তাহলে ভালো লাগবে। জাস্ট গ্রামারবিদেরা কী করলো, এই ভার্বটাকে বোঝার জন্য তারা বলল যে ভার্বটা বোঝার জন্য আমরা একদিকে ইউজ করব টেন্স, টেন্সের সাহায্য নিয়ে আমরা ভার্বটা ভালো করে চিনব। আরেকদিকে তারা বলল কোনো প্রকার টেন্স নাই, মানে নন টেন্স, কোনো টেন্স নাই, টেন্স ছাড়া এরকম কিছু মানে ভার্ব। তো এটাকে আমরা ফাইনাইটও বলতে পারি, যেমন টেন্সটাকে আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব নাম দিতে পারি আমরা সুবিধার্থে। আবার এটাকে আমরা বলতে পারি নন ফাইনাইট ভার্ব, একই কিন্তু, তোমার যেটা ইচ্ছা। তুমি যদি মনে করো যে স্যার আমি এটাকে এই ফাইনাইট ভার্বই বলবো, নন ফাইনাইট ভার্ব বলবো, কোনো সমস্যা নেই। বাট নন ফাইনাইট মানে আসলে যার মধ্যে টেন্স নাই, আর ফাইনাইট মানে হলো যার মধ্যে টেন্স আছে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে আরো সহজ হবে। ধরো আমি একটা বাক্য লিখতে চাচ্ছি এরকম, শি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছে, হ্যাঁ, টু বাই কিনতে, বুকস, মনে করো টু বাই বুকস। তো এই বাক্যটা কোন টেন্সে আছে এটা যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, তুমি কিন্তু এটার দিকে তাকাবে। এটার দিকে কি তাকাবে? এখানে তাকাবে ভার্ব। এই ভার্বটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট, ওয়েন্ট, শি ওয়েন্ট, গো থেকে ওয়েন্ট। এই ওয়েন্টের মেইন ভার্বটা কিন্তু গো। তো গো থেকে কি হয়ে গেছে? ওয়েন্ট হয়ে গেছে, মানে পাস্ট টেন্স হয়ে গেছে। তুমি কিন্তু ভুলেও টেন্স যখন তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি শির দিকে তাকাওনি, টু ঢাকার দিকেও তাকাওনি, কোথাও তাকাওনি, তুমি তাকিয়েছো কিন্তু কোথায়? ওয়েন্টের দিকে। এটা কারেক্ট। তার মানে আমরা ভার্ব দেখে টেন্স চিনে ফেলি। তো যে ভার্বগুলো দেখে টেন্স চেনা যায় সেটাই আসলে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা বলতে পারি যে ভার্বগুলো দেখে টেন্স চেনা যায়, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, মানে শনাক্ত করা যায়, চেনা যায়, হ্যাঁ, সেটা কি? সেটাই বলতে হবে টেন্স ভার্ব। ভার্ব কেমন? অথবা ফাইনাইট ভার্ব, সেটাই ফাইনাইট। একদম সংজ্ঞাটাও লিখে দিলাম, খুব ইজি, যাতে তুমি আসলে ভুল না করো সেই জন্য আমি এভাবে লিখে দিলাম। এটা তোমরা লিখে নেবে। আচ্ছা, এখন আমরা আসি নন টেন্স বা নন ফাইনাইটটা কি। ধরা যাক এই বাক্যে এরকম একটা উদাহরণ আমরা লিখি, রিডিং ইজ মাই হবি, মনে করো রিডিং ইজ মাই হবি। কেউ যদি বলে এই বাক্যটাতে টেন্স কি, তাহলে তুমি কিন্তু সোজা চলে যাবে টেন্স ধরার জন্য ইজের কাছে, এবং ইজটা দেখেই বলবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। রিডিং ইজ মাই হবি, রিডিং হচ্ছে আমার শখ, তাই তো? এখন তাই যদি হয় তাহলে এখানে রিডিং জিনিসটা কি? দেখতে তো ভার্বের মতো মনে হচ্ছে, এই যে রিডিং, হ্যাঁ, এটা কিন্তু ভার্বের মতোই আসলে জিনিসটা, বাট এটা আসলে ভার্ব নয়। ভার্ব হলে তো টেন্স হয়ে যাবে। যেমন ইজটাকে আমরা এখানে কি বলবো? ভার্ব বলবো, মানে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব, এটাকে ভার্ব বলবো। যেহেতু এটা টেন্স, এটাই হলো ফাইনাইট ভার্ব। আবার এটাকে তুমি বলতে পারো টেন্স ভার্ব, টেন্স ভার্ব, ফাইনাইট ভার্ব, কথা কিন্তু একই, আমি বারবার বলতেছি। তাহলে এই রিডিংটা কি এখানে? এই রিডিংটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, NF লিখলাম। তো আমার মনে হয় তোমরা বুঝে গেছো যে ফাইনাইট নন ফাইনাইট জিনিসটা আসলে কি। তার মানে
এখন মোটা দাগে তোমার যেটা জানতে হবে যে এই যে ফাইনাইট তুমি বুঝে গেলা, ফাইনাইট এটাকে বাংলা কি বলে জানো? সমাপিকা। সমাপিকা ভার্ব বলে। তো যাই হোক, যে ভার্বই বলি, সমাপিকা ভার্ব এটার নাম আর কি। তো সমাপিকা ভার্ব মানে আসলে কি বোঝায়? যেটা অর্থ কমপ্লিট থাকে। যেমন ধরো, সে ভাত খাচ্ছে। এই বাক্যের অর্থটা কিন্তু শেষ। খাচ্ছে মানে সমাপন, সম্পাদন হয়ে যাচ্ছে অর্থটা। মানে সমাপিকা, সমাপ্ত, মানে সমাপ্ত, অর্থটা সমাপ্ত, সমাপিকা। আমি আমি বোঝানোর সুবিধাতে এভাবে লিখলাম। সে ভাত খাচ্ছে, ফাইনাইট ভার্ব। খাচ্ছে হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। ওকে, আমি যদি বলি সে ভাত খেতে খেতে, খেয়াল করো, সে ভাত খেতে খেতে, খেতে খেতে, বাক্যের বাক্যের অর্থটা শেষ হচ্ছে, সমাপ্ত হচ্ছে, খেতে। এটা কিন্তু অসমাপ্ত, অসমাপ্ত। খেতে 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 দুইটাকে বলে সে ভাত খেতে খেতে জল। এইবার কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে জলে যে ভাবটা, এটা কিন্তু সমাপিকা। আর খেতে খেতে এইগুলোকে আমরা কি বলবো? নন ফাইনাল। নন ফাইনাল খেতে খেতে সেটা আমরা কি বলবো? নন ফাইনাল। জলে এটা কিন্তু হবে ফাইনাল। এই জলটা হলো টেন্স। জলে মানে তাহলে মনে হয় ফাইনাইট ভাবটা তোমরা বুঝে গেছো। এখন ফাইনাইট ভাব সম্পর্কে বিস্তারিত আরও জানার জন্য তুমি যেটা করতে পারো সেটা হলো টেন্স যতগুলো আছে ততগুলোই ফাইনাইট ভার্ব আছে। আমি দেখাই দিই। ধরা যাক এই যে প্রেজেন্ট টেন্স নামে একটা টেন্স আছে, এটাকে আবার 4টা ভাগে ভাগ করা যায়, তাই না? সবগুলোই কিন্তু ফাইনাইট হবে। পাস্ট টেন্স নামে যে টেন্স আছে 4 ভাগে ভাগ করা যায়, সবই ফাইনাইট ভার্ব হবে। ফিউচার নামে যে টেন্স আছে 4টা ভাগ আছে, এরা কিন্তু সবাই কি হবে বলো তো? এরা কিন্তু যতগুলো ভাগ তুমি করবে সবগুলোই কিন্তু ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হতে বাধ্য। তার মানে যতগুলো টেন্স ততগুলো কিন্তু ফাইনাইট ভার্বের মধ্যে চলে আসবে। মনে থাকবে? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে টেন্স শনাক্ত করতে গেলেই ফাইনাইট ভার্ব শনাক্ত হতে বাধ্য। ব্যাস, সোজা কথা। এখন আমরা একটু নন ফাইনাইটটা দেখতে চাই। তাহলে নন ফাইনাইটে কীভাবে কাজ করে? খুবই ইজি। নন ফাইনাইট কাজ করে হলো ফাইনাইটের পাশাপাশি। মানে নন ফাইনাইট ফাইনাইটের পাশাপাশি কাজ করে। তাহলে আমরা বলতে পারি ফাইনাইট ভার্বের ভার্বের পাশে কাজ করে। ফাইনাইট ভার্বের পাশে কাজ করে সে। একা বাক্য বানাতে পারে না। বাক্য বানাতে পারে না। কেমন? এটা কিন্তু শুধু লিখলেই হবে না, তোমাকে বুঝতে হবে যে জিনিসটা আসলে কী। যেমন আমি লিখে দিই ফাইনাইট ভার্ব এর পাশে কাজ করে। মানে আমি একটা বাক্য লিখি, যেমন আমি বাক্য লিখতে যাচ্ছি এরকম যে আই হেল্পড দ্য বয়। বাক্য কিন্তু হয়ে গেছে, তাই না? আই হেল্প দ্য বয়, কারণ এটা ফাইনাইট ভার্ব, এটা টেন্স আছে। আই হেল্প দ্য বয়, আমি ছেলেটিকে সাহায্য করি। এখন আমি এখানে একটা নন ফাইনাইট দেব, টু বাই বুকস, বই কিনতে। খেয়াল করো, তাহলে এই যে টু বাই দিলাম, এটা কিন্তু নন ফাইনাইট, কারণ এটার কোনো টেন্স নাই। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটার কোনো টেন্স নাই। তুমি বলতে পারবে না কিন্তু এটা এটা কোন টেন্স, এটা টেন্স নেই। টু বাইয়ের কোনো টেন্স হয় না, টু বাইয়ের কোনো টেন্স হয় না। টেন্স হচ্ছে যেটা হেল্প, টিএনএসি টেন্স, এটা হচ্ছে হেল্প। কেমন? এই জন্য আমি বললাম যে ফাইনাইট ভার্বের পাশে কাজ করে। এই যে এটা টু বাই কিন্তু পাশে কাজ করছে। তাহলে এখন আমরা যেটা দেখব ফাইনাইট নন ফাইনাইট। ফাইনাইট দেখলাম টেন্স মানে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এইভাবে পাশাপাশি দেখি যত টেন্স আছে মানে সব রকমের, সব রকমের।
পাশে কী হবে? নন ফাইনাইট কোনগুলো? নন ফাইনাইট হচ্ছে যত রকম তুমি সরাসরি একটা ভার্ব আমরা নিই, ধরো যাক ভার্বটা হচ্ছে এরকম, রাইট একটা ভার্ব, তাই না? যেমন আমি যদি ফাইনাইট ভার্বে রাইট লিখি, এটা কিন্তু ফাইনাইট ভার্ব হবে, রাইট। যেমন ধরো তুমি বলতে পারবা আই রাইট, আমি লিখি। তার মানে কোন টেন্স এটা? এটা হবে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, আই রাইট, আই রাইট, ঠিক তো? আই রাইট। ধরো এই লেটার, যা দাও তুমি, অসুবিধা নাই, আমি চিঠি লিখি। কিন্তু এই রাইটটাকে তুমি যদি এরকম লেখো, রাইটিং, কিংবা তুমি যদি ডাইরেক্ট লেখো প্লেইং, তুমি যদি ডাইরেক্ট লেখো হেল্পিং, এগুলো কিন্তু হয়ে যাবে নন ফাইনাইট। আর সবগুলো নন ফাইনাইট, কারণ এগুলো দিয়ে বাক্য লেখা যায় না। আমি দেখাই কীরকম বাক্য লেখা যায় না। যেমন তুমি যদি লিখতে চাও যে আই রাইটিং এ লেটার, এটার কোনো অর্থ নাই। আই রাইটিং এ লেটারের বাংলা হচ্ছে আমি চিঠি লেখা। এটা কোনো অর্থ হইল? আমি চিঠি লেখা, আই রাইটিং এ লেটার, তো বাংলা অর্থ হবে না, কারণ এই ভার্বটা অসমাপ্ত, যেহেতু অসমাপিকা রাইটিং। এখন তুমি যদি এটাকে বাক্য কমপ্লিট করতে চাও, তখন তুমি লিখতে পারো আই অ্যাম রাইটিং। মানে এই অসমাপ্তটাকে সমাপ্ত করতে গেলে তোমাকে আসলে অতিরিক্ত এইরকম লিখতে হবে, অ্যাম এবং রাইটিং, তারপরে তুমি লেটার দাও, কোনো অসুবিধা নেই। কিংবা লিখতে হবে আই হ্যাভ বিন রাইটিং, হ্যাঁ, এটাও হবে। মানে হ্যাভ বিন রাইটিং, এত কিছু দিতে হবে। মানে সোজা কথা, শুধু রাইটিং দিয়ে বাক্য হবে না, এটাই আমি বলতে চাইছি। অন্য কোনো পথে তোমাকে যেতে হবে, যেহেতু এটা অসমাপিকা। ঠিক একই রকমভাবে তুমি কোথাও সরাসরি রিটেন এইরকম দিয়ে বাক্য লিখতে পারবে না। রিটেন, হ্যাঁ, কিংবা ধরো গন, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি, এগুলোকে বলা হয় পাস্ট পার্টিসিপল। সরাসরি পাস্ট পার্টিসিপল দিয়ে বাক্য লেখা যায় না, এগুলো দিয়ে বাক্য লেখা যায় না। যেমন তুমি লিখতে পারবে না আই রিটেন এ লেটার, এটা কিন্তু হয়নি বাক্যটা, আই রিটেন এ লেটার, হ্যাঁ, কোনো অর্থ হয়নি। আমি একটা চিঠি লিখিত, এটার বাংলা হবে লিখিত। তাহলে আমি একটা চিঠি লিখিত, এভাবে কি লেখা যায়? যায় না, মানে বাক্যটাই তো ভুল। তাহলে কি করতে হবে? এর সাথে কিছু যুক্ত করতে হবে, যেমন আই হ্যাভ যদি দেয়, বা হ্যাভ, এরকম কিছু দিতে হবে। তারপরে যদি এখন রিটেন লেখে, তাহলে সে একটা অর্থ প্রকাশ করবে। এইগুলো সহজ লেটার। তো আমার মনে হয় তোমরা বুঝে গেছো যে ফাইনাইট নন ফাইনাইটের মধ্যে অনেক অনেক পার্থক্য আছে। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে ভালো করে, না বুঝলে কিন্তু কাজ হবে না। আবার তুমি যখন বলবে টু প্লাস রাইট, এটাও কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব। টু রাইট দিয়ে বাক্য লেখা যায় না, বাট হেল্প করতে পারবে। মানে আমি এতক্ষণ তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করলাম, যে এই যে নন ফাইনাইট, এরা কিন্তু একা একা একশো নয়, এদের সাহায্য লাগে। এতক্ষণ আমি যা দেখাইছি খেয়াল করো, এই যে এখানে টু রিটেন দেখালাম, আমি একটু বোল্ড করে দেখাই, ডাইরেক্ট কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে বাক্য হবে না। এই যেটা দিয়ে বাক্য হবে না, আই গন টু স্কুল হবে না, আই হ্যাভ গন হবে। আবার এখানে আমরা দেখাইছিলাম রাইটিং, কোনো ভার্বের সাথে ডাইরেক্ট আইএনজি দিয়ে বাক্য হবে না, তুমি হেল্পিং হিসাবে সেটাকে নিতে পারো, হ্যাঁ, বাট বাক্য লিখতে পারবে না। ওটা দিয়ে বাক্য লিখতে চাইলে ওর সাথে মিজার ওয়াজ আর একটু যুক্ত করতে হবে। তো যাই হোক, একটা ধারণা তোমাদের দিলাম যে ভার্বগুলো আসলে কিভাবে কাজ করে। এখন এই নন ফাইনাইটকে কিন্তু আমরা কখনো ভার্ব বলবো না। তাহলে নন ফাইনাইটকে আমরা কি বলবো আসলে? নন ফাইনাইটকে আমরা কি বলবো? এই নন ফাইনাইটকে আমরা বলি হচ্ছে নাউন, আবার কখনো বলি আমরা অ্যাডজেক্টিভ,
আবার কখনো বলি আমরা অ্যাডভার্ব। এটা একটু মার্ক করে রাখো বা লিখে রাখো। নন ফাইনাইট মানে হচ্ছে পার্টস অফ স্পিচ নাউন অথবা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, মানে এই ধরনের কাজ করে আর কি, এই ধরনের কাজ করে। এরা ভার্ব নয়, মনে থাকবে। নন ফাইনাইট হচ্ছে হয় নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এই ধরনের কাজ করে। এরা কখনোই ভার্ব নয়। ভার্ব নাম দিতে গেলে অবশ্যই তাকে ফাইনাইট হতে হবে। এই ফাইনাইট যারা এরাই হলো অরিজিনালি ভার্ব পার্টস অফ স্পিচের ভাষায়, মানে এরাই হলো আসলে টেন্স নির্ধারণ করে। একই কথাই, এই তিনটা জিনিস কিন্তু একসঙ্গে মনে রাখবা, ফাইনাইট, ভার্ব, টেন্স সবগুলো কিন্তু একই, মনে থাকবে। মানে যেটাকে তুমি ফাইনাইট ভার্ব বলবে সেটাই মূলত ভার্ব, সেটাই মূলত টেন্স। আর নন ফাইনাইট মানে হলো হয় নাউনের কাজ করে অথবা অ্যাডজেক্টিভ কাজ করে অথবা অ্যাডভার্বের কাজ করে। এখন এই চ্যাপ্টারটা তোমরা যদি চাও, মনে করো নন ফাইনাইট বিস্তারিত পড়ব, নন ফাইনাইট বিস্তারিত আলোচনা করা হয়েছে কোথায়, আমি একটু শর্টকাট লিখে দিই। তোমরা একটা চ্যাপ্টার পাবে জিরান, হ্যাঁ, পাবে হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান, একটা হচ্ছে ইনফিনিটিভ, আর একটা পাবে হলো পার্টিসিপল। এটাই হলো শেষ। এই তিনটা টপিকের মধ্যে দিয়ে সব ধরনের নন ফাইনাইট আলোচনা করা হয়েছে। নন ফাইনাইট তুমি গ্রামার বই বের করলে এই তিনটা চ্যাপ্টার পাবে, জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। হ্যাঁ, এই পার্টিসিপল কিন্তু আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। পার্টিসিপল একটা নাম দিয়েছে তারা প্রেজেন্ট পার্টিসিপল, আমি ভাগগুলো অন্তত দেখাই দিই। প্রেজেন্ট পার্টিসিপল, একটা নাম দিয়েছে তারা পাস্ট পার্টিসিপল, আর একটা নাম দিয়েছে তারা পারফেক্ট পার্টিসিপল। কেমন, এরা কিন্তু এরকম নাম, এই যে পার্টিসিপল। আর পার্টিসিপলগুলা সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে, মনে যেন থাকে। হ্যাঁ, আর জিরান এবং ইনফিনিটিভ এই দুইটাই মূলত নাউনের মতো কাজ করে। তোমরা যখন পড়বে, বই পড়বে, তখন এই জিনিসগুলো আরও ভালো লাগবে, বিস্তারিত পড়বে, এবং আমি এগুলোর উপরে আরও পরবর্তীতে ক্লাস নেব। এ পর্যন্তই রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ।